বিভক্ত হয় না। অধ্যাপক মেজবাহ কামাল এবং মোহাম্মদ কামাল উদ্দিন, আপনাদের কাছে আসবো। পীর হাবিবুর রহমানের কাছে যেতে চাই। আজকে পত্রিকাতেও আপনি লিখেছেন এই নিয়ে একটি। শুরুতে আপনার প্রতিক্রিয়া জানতে চাই যে শহীদ মিনার নিয়ে এরকম বিতর্ক কিংবা শহীদ মিনারকে বিতর্কে স্থান করার বিষয়ে আপনি কি মনে করেন? এই ধরনের বিতর্ক হওয়া উচিত কিনা? শুরুতে প্রথমে হলো গিয়ে যে এই ধরনের বিতর্ক কখনো এর আগে ঘটে নাই। এক, দুই হলো গিয়ে যে আপনার শহীদ মিনার জাতির স্মৃতির মিনার, অস্তিত্বের স্মারক, আমার চেতনার স্মারক, অস্তিত্বের জায়গা। এটা হলো গিয়ে আমার ঐক্যের জায়গা। সেইখানে আমি বিভক্ত যখন আপনি বলছেন, তখনই আমাদের জন্য বেদনাদায়ক এবং হৃদয়ে রক্তকরণের মতো ঘটনা ঘটায়। এবং শহীদ মিনার গিরের সম্প্রতি কি ঘটেছে যে একটি সংগঠন এবং সিপি গ্যাং, এটা কেউ জানেও না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে তারা অনুমতি নিয়ে সেখানে সভা করে তারা বাংলাদেশের 9 জন নাগরিককে তারা শহীদ মিনারে নিষিদ্ধ ঘোষণা করেছে। কাদের করেছে? বাংলাদেশের সুমহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল তারকা হিসেবে যিনি আবির্ভূত হয়ে দীর্ঘদিন যিনি মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার প্রশ্নে আপসহীন নিরলস থেকে সাহসী সাংবাদিকতার পরিচয় দিয়েছেন। বিভিন্ন স্বৈর শাসকদের আমলে যিনি নাজেহাল হয়েছেন, নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, মতিউর রহমান চৌধুরী। তারপরে আপনি দেখেন নুরুল কবির, নিউজ সম্পাদক, যিনি একজন স্পষ্টভাষী মানুষ, যিনি মানুষের পক্ষে কথা বলেন। তাকে বলা হচ্ছে যে স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধী যদি নুরুল কবির হন, তাহলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের কোনো মানুষই থাকে না। গোলাম মর্তুজা, আমি সংক্ষেপে বলছি, এদেরকে মানুষ চিনে, এদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের ভিতরগত চেতনাবোধের জায়গা, এইগুলো মানুষ জানে। এরা কখনোই স্বাধীনতা বিরোধী হতে পারে না। এই যে আপনার যারা ঘটিয়েছেন তার পিছনে নেপথ্য, এরা মুক্তিযুদ্ধের সন্তান, কমান্ড কাউন্সিল হিসেবে তারা বলেছেন, মেহেদী হাসান এই ঘোষণা দিয়েছেন। সেখানে এর নেপথ্যে নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি আছে যে শয়তানের ভাই হিসেবে আবির্ভূত হচ্ছে এবং জাতিকে বিভক্ত করার যে সর্বগ্রাসী রূপ, মূল্যবোধের অবক্ষয়ের যে সর্বগ্রাসী রূপ, সেইটা শেষ তলানিতে এসেছে। এবং এই জন্য উচিত যে যেখানে আছেন কথা বলা, এটার প্রতিবাদ করা। এটা মেনে নেওয়া যায় না। এবং বাংলাদেশের রাজনীতি, বিভক্তির রাজনীতি, বাংলাদেশের দলকানা দল দাসের যে রাজনীতি, বাংলাদেশের অন্ধত্বের যে রাজনীতি, সেই রাজনীতি ঘিরে বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। রাষ্ট্রীয় কাঠামোগুলোকে নড়বড়ে করে দেওয়া হয়েছে এবং দলবাজির বিভক্তির কারণে এবং অনুকম্পা অনুগ্রহের যে করুণার রাজনীতি, যে লাভের যে আপনার আগ্রহ এবং আকাঙ্ক্ষা থেকে সমাজের যারা পরিশীলিত মানুষ হিসেবে যারা আবির্ভূত হন, বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে শুরু করে অনেকেই যে আজ্ঞাবহ, নজিরবিহীন আজ্ঞাবহতা দেখাচ্ছেন রাজনীতি, বিভক্ত রাজনীতির অন্ধত্ববাদী পথে, সেইখান থেকে এক একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে আজ্ঞাবহ দাসে পরিণত হচ্ছেন। এবং এই কারণে আজকে অধ্যাপক পিয়াস করিম শহীদ মিনারে যেতে পারে নাই। এমনকি আপনার এই শহীদ মিনার থেকে যারা এই শহীদ মিনারের চেতনাকে লালন করেন, মুক্তিযুদ্ধের গৌরবকে যারা চেতনায় লালন করেন, মানুষের গণতান্ত্রিক অধিকারকে যারা লালন করেন, এবং আপনি মনে রাখবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য থেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে জুলুম, নির্যাতন এবং স্বৈর শাসনের অবসান ঘটানোর জন্য। সেইখান থেকে এক মতবাদ, একমত কারো সমালোচনা করা যাবে না। এটা যদি হয় অপরাধ, তাহলে সেই অপরাধের দায়ভার নিতে হবে হোসেন শহীদ সুরাওয়ার দিকে। গণতন্ত্রের প্রশ্নে অবিচল সংগ্রামের পথ যদি হয় অপরাধ, সেই অপরাধের দায় নিতে হবে আগে আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যদি মানুষের অধিকার রক্ষার সংগ্রাম যদি হয় ভ্রান্ত পথ, তাহলে সেই দায় নিতে হবে মজলুম জননেতা মৌলানা ভাসানীকে। এখানে মেজবাই আছেন, ভালো করে জানেন এবং বলবেন নিশ্চয়। কিন্তু সেইখানে যে নাগরিকদের করা হয়েছে তাদেরকে ভালো করে আমরা চিনি অনেককেই। দু একজনের ব্যাপারে আমি কথা বলবো না, আমি তাদেরকে এতটা চিনি না। কিন্তু আমার পেশাগত দায়িত্ব পালনের জায়গা থেকে আমার অগ্রজ এবং অনুজ যাদেরকে আমি দেখছি, আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহানারা ইমামের ঘাতক দালাল নির্মূল কমিটির যে আন্দোলন, সেই আন্দোলনের শুরু অগ্রভাগে তিনি ছিলেন। আসিফ নজরুল কোনোদিন কোনো জাতির মহান নেতাদের কোনোদিন অসম্মান করে কথা বলেন নাই। আসিফ নজরুল মুক্তিযুদ্ধের চেতনাকে খাটো করে কোনোদিন ধর্মান্ধ রাজনৈতিক শক্তির পক্ষে কথা বলেন নাই। কিন্তু বিবেককে ঘরের বাইরে রেখে এসে কথা বলেন না। এইটা যদি হয় অপরাধ, এই অপরাধে বাংলাদেশের মানুষ হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে আগে তারুণ্য প্রতিবাদের মিছিল নিয়ে আসতো, স্ফুলিঙ্গ জ্বালাতো।
সেই তারুণ্যকে আজকে ঘুম পাড়িয়ে রাখা দেওয়া হয়েছে। কিভাবে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয় এবং কলেজ ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার মধ্য দিয়ে একটি সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের তরুণ শক্তি, যে শক্তি প্রাণ শক্তি বাংলাদেশের মানুষের, এবং যুগে যুগে যে শক্তি এই দেশে মনে করেন 60-এর দশকে নবজাগরণ ঘটিয়েছিল, স্বাধীনতা সংগ্রামের অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়েছিল, মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল, 90-এর আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছিল, সেই গণতন্ত্রকে কবর দেওয়ার জন্য যে তারুণ্যের শক্তিকে, গতিকে রুদ্ধ করা হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের তরুণদেরকে বিভ্রান্ত করা হয়েছে, আজকের রাজনীতিকে মনোময় করা হয়েছে, অসুস্থ করা হয়েছে।